আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চল আমি আর তুই মিলে এখানে ডাবের দোকান দেই। ভালো না আইডিয়াটা? একটা ডাব 10 টাকা, দেখবি আমাদের ব্যবসা একদম জমজমাট হয়ে যাবে। বিহান বলে উঠল, ওইসব তো বুঝলাম, তাই ডাব পারবো না কেডা? তুই পারবি? নারকেল গাছ তো দূরে থাক, জীবনে কখনো কলা গাছেও চড়ছস? হাইস আমার ব্যবসায়ী। এমনভাবে বলছিস যেন তুই সকাল দুপুর এই কাজই করিস। রাতের বেলায় কি নারকেল গাছে উঠে পার্ট টাইম ভূতের কাজ করিস? করি তো, তুইও করবি নি? অনেক ফিমেল ভূত ফলোয়ার পাবি, লাইফ সেট হয়ে যাইব মাইরি। কথাটা বলে বিহান হাসতে লাগলো। বাকিরাও ওর কথাই হেসে দিল। নূরের খুব ইচ্ছে করছে খালি পায়ে হাঁটার। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি জুতো খুলে খালি পায়ে হাঁটি? আদিত্য বলে উঠল, এই না না, একদম না। বিচে অনেক ভাঙা ঝিনুক আর শামুকের টুকরো থাকে, পায়ে বিঁধে যেতে পারে। এবার আর নূরের রাগ হলো না, বরং আদিত্যের প্রতি আবেগী হয়ে উঠল। ইচ্ছে করছে সবার সামনেই জড়িয়ে ধরে বলতে, তুমি এত ভালো কেন বাসো? মাঝে মধ্যে একটু কম বাসলেও তো হয়। এত ভালোবাসা যে রাখার জায়গা পাই না আমি। নূর মায়াবী চোখে আদিত্যের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। আদিত্য নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হয়েছে অ্যাঞ্জেল, আজকে আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? নূর কিছু না বলে মুচকি হেসে আদিত্যের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে হালকা করে মাথা রাখল। একটু পরে ওরা সবাই বিচে জমা থাকা পাথরগুলোর ওপরে গিয়ে বসল। পাথরগুলো একটু শ্যাওলা হয়ে কেমন পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের হাত ধরে সাবধানে একটা বড় পাথরের ওপর বসালো। তারপর নিজেও ওর পাশে বসলো। নূর আদিত্যের কাঁধে মাথা রেখে সমুদ্র বিলাস করতে লাগলো। আবির ক্যামেরা বের করে ওদের ওই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিল। তারপর আরো অনেক ছবি তুলতে লাগলো। নীলা নানান পোজে ছবি তুলছে, আর আবির শুধু ক্যাপচার করে যাচ্ছে। আয়াত বিহানের পাশে বসে সমুদ্র দেখছে। সমুদ্রের পানির উত্তাল ঢেউয়ের শো শো শব্দে আর এমন মনোমুগ্ধকর পরিবেশে আয়াত আনমনেই গেয়ে উঠল, দূর দীপবাসিনী। আয়াতের সাথে নূর আর নীলাও সুর মিলিয়ে গেয়ে উঠল, দূর দীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে। তুমি ভিনদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানো ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানো ঝড়ে। শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী। বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তবে কোমলি মনে ফুটে এলাচের ফুল, দোলে কুসুম বিলাসিনী। দূর দীপবাসিনী। এনানি বিচে আরো কিছুক্ষণ থেকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য টেবিল বুক করে বসে পড়ল। ওয়েটার মেনু নিয়ে আসলে আদিত্য সবার দিকে তাকিয়ে বলল, কি খাবে তোমরা? এখানে অনেক ভালো ভালো সামুদ্রিক মাছের আইটেম আছে, যেমন চিংড়ি, রূপচাঁদা, সুরি, কোরাল, লইট্টা আর শুটকি মাছের ভর্তাও আছে। নূর বলে উঠল, আমি শুটকি ভর্তা খাবো। আয়াতার নীলাও শুটকি ভর্তার কথাই বলল। আবির বলে উঠল, আমি তো ভাই সবগুলোই খাবো, আমার জন্য সব আইটেম অর্ডার করো। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল, এত যে আন্দাইবি, হজম করবার পারবি তো? শেষে জানি সব রাস্তায় সইলা তুইয়া যাস না। আর যদি গাড়ির ভিতরে কোনো গ্যাস ছাড়ছস, খবর আছে তোর। একেবারে উষ্টা মাইরা গাড়িতে ফালাই দিব। আবির দাঁত কিরমির করে বলল, ওই তোর লজ্জা করে না ওর বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে? তোরে না বলছি সম্মান দিয়ে কথা বলবি, সবসময় সালাম দিয়ে কথা বলবি। বিহান শয়তানি হাসি দিয়ে বলল, আরে বাস, আমি তো বইলাই গেছিলাম তুই আবার আমার হুমন্দি লাগস। তোরে তো সম্মান দেওয়াই হয় নাই। কারা, আমি সালাম করতেছি। কই তোর পা জোড়া কই?
কথাটা বলেই বিহান আবিরের এক পা ধরে উপর দিকে তুলে ফেলল, আর বেচারা আবির চেয়ার উল্টে নিচে পড়ে গেল। এদের কাণ্ড দেখে সবার হাসির রোল পড়ে গেল। আবির রেগে গিয়ে উঠে বসে বিহানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, হারামি, এটা কেমন সম্মান? লে হালুয়া, তুই তো কইলি সালাম করতে, আর পাওনা ধরলে সালাম কেমতে করুম? তাই বলে পা ধরে উপরে তুলতে হবে? তুই ঝুঁকে সালাম করতে পারিস না? বিহান অ্যাটিটিউড দেখিয়ে বলল। বিহান, কখনো কারোর সামনে ঝুঁকে না, বুঝছোস? হারামি, আমার বোনের আর তোর সাথে থাকতে দিব না। তো নিয়ে যা, কে টাকাইছে? আদিত্য এবার একটু ধমকের সুরে বলল, কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? দেখ সবাই দেখছে, এখন চুপচাপ খেয়ে নে। একটু পরে খাবার আসলে সবাই খাওয়া শুরু করলো। সবাই খুব তৃপ্তি সহকারে আহার গ্রহণ করলো। খাবারগুলো সত্যিই অনেক মজার ছিল। খাবার শেষে সবার পছন্দের ডেজার্ট অর্ডার করলো। নূরের জন্য ওর ফেভারিট রসমালাই অর্ডার করলো আদিত্য। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লো ওরা। আবারও ওদের রিজার্ভ করা জিপে এসে বসলো। এবার ওরা হিমছড়ি যাবে। হিমছড়ি পাহাড়, ঝর্ণা আর বিচ ঘুরবে। কিছুক্ষণ পরেই জিপ চলতে শুরু করলো। জিপের ছাদ খোলা হওয়ায় শো শো করে বাতাস লাগছে। আবিরের বিহান উঠে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে চারপাশের সব কিছু দেখতে লাগলো। ওদের দেখে নূর ও আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমিও দাঁড়িয়ে দেখবো প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে। আদিত্য নূরের হাত ধরে ওকে নিয়ে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই শো শো বাতাসে নূরের চুলগুলো সব আদিত্যের মুখে বাড়ি খাচ্ছে। নূরের প্রচুর ভালো লাগছে। দুই পাশে সারি সারি গাছগাছালি আর পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু পরে আয়াতার নীলাও উঠে দাঁড়িয়ে মোমেন্ট এনজয় করতে লাগলো। আবির ক্যামেরা চালু করে সব ভিডিও করতে লাগলো। আরও কিছুক্ষণ পর ওরা হিমছড়ি এসে পৌঁছলো। জিপ থেকে নেমে ওরা হেঁটে হেঁটে হিমছড়ি পাহাড়ের ঝর্ণার দিকে এগিয়ে গেল। আদিত্য সবসময়ের মতো নূরের হাত ধরে হাঁটছে। পাহাড়ি রাস্তা হওয়ায় হাঁটুতে একটু অসুবিধে হচ্ছে। তার উপর এদিকে একটু বৃষ্টি হওয়ায় রাস্তাটা আরো কাদা কাদা আর পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তোমার হাঁটতে সমস্যা হলে আমি কোলে নিব? নূর চোখ বড় বড় করে বলল, এই না না না, একদম না, আমি একদম ঠিক আছি। সবার সামনে এভাবে কোলে নেবে না কিন্তু। আরে আমার বউকে আমি কোলে নিব, এতে সবার কি যায় আসে? হ্যাঁ, অনেক যায় আসে। আমি নিজের পায়ে হাঁটতে পারবো, কোলে নিতে হবে না। আবির পিছন থেকে বলে উঠল, আরে ভাই, তোমার এত কোলে নেওয়ার শখ থাকলে আমাকে নাও না। আমার তো হাঁটতে হাঁটতে পা লেগে গাছ হয়ে ফল ফসলিও ধরে গেছে। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল, পোকা ধরা ফল হইব, বান্দরও খায় না। এভাবে হাসাহাসির মধ্যেই ওরা ঝর্ণার কাছে এসে পৌঁছল। ঝর্ণা দেখে সবার মন জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাধারার ঝুমঝুম শব্দ আর স্বচ্ছ পানির কলরবে নেচে উঠছে মন। নূরের খুব ইচ্ছে হচ্ছে ঝর্ণার পানি ধরার। তার ইচ্ছার কথা আদিত্যকে বলতেই আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে ঝর্ণার কাছে নিয়ে গেল। ঝর্ণার কাছে দাঁড়িয়ে দুহাতে ঝর্ণার পানি ধরছে নূর। নূরের যে কি খুশি লাগছে, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আবির ক্যামেরা বের করে ওদের ছবি তুলে নিল। বাকিরাও একে একে ঝর্ণার পানিতে নিজেদের স্নিগ্ধ করে নিল। আর আবির তো গায়ের টি শার্ট খুলে সোজা ঝর্ণার নিচে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল। আর ওখানকার মেয়েগুলো সব হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। নীলা তো শুধু রাগে কটমট করছে, মনে মনে শুধু ভাবছে, একবার শুধু একলা পাই, তারপর সব হিরোগিরি ছুটিয়ে দেব। একটু পরে ওরা আবার ব্যাক করলো। ঝর্ণা দেখার পর ওরা হিমছড়ি সমুদ্র সৈকতও দেখলো। তারপর আবার জিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। কক্সবাজার আস্তে আস্তে বিকেল হয়ে গেল। হাতে সময় থাকায় ওরা আজ লাবণী পয়েন্ট আর শৈবাল পয়েন্টেও যাওয়ার সিদ্ধান্ত নিল। লাবণী পয়েন্ট ঘুরে ওরা শৈবাল পয়েন্টে এলো। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। বিচের পাশেই ঝাউবনের ভেতর চিকন ইটের রাস্তা, সেখান দিয়ে ওরা হাঁটাহাঁটি করছে। আবির হঠাৎ পেছন থেকে নীলার হাত চেপে ধরে সবার অগোচরে নীলাকে টেনে নিয়ে গেল ঝাউবনের ভেতর। বনের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে আটকে ধরল। নীলা ভ্রু কুঁচকে কিছুটা রাগী কণ্ঠে বলল, কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? ছাড়ুন আমাকে। আবির একটু অভিমানী সুরে বলল, তুমি না আসলে একটা নিষ্ঠুর। আমার সাথে এত নির্দয় কেন তুমি? বেড়াতে এসে কোথায় একটু নিজের হবু বরের সাথে টাইম স্পেন্ড করবে, একটু বেশি বেশি ভিটামিনের
ডোজ দিবে তা না, সব সময় এদের সাথে চিপটে থাকা। আরে ভাই, এই অধমের দিকেও তো একটু চোখ তুলে তাকাও। নীলা একটু তাচ্ছিল্যের সুরে বলল, কেন আমার তাকাতে হবে কেন? আপনার তো তাকানোর জন্য অনেক মানুষ আছে, তাদেরকে বেশি করে নিজের বডি দেখিয়ে বেড়ান। আবির দুষ্টু হেসে বলল, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কোথাও কিছু পুড়েছে নাকি? নীলা রাগ দেখিয়ে চলে যেতে নিলে আবির নীলাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি তো আমার সব কিছুই আমার কচি বিয়ানকেই দেখতে চাই। আমার ভালোবাসা, আমার অনুভূতি আর আমার মিষ্টি মিষ্টি আদরগুলো। এখন সেই যদি না দেখে তাহলে অন্যরা তো নজর দিবে, তাই না? তাই বলছি কি, সবসময় আমার কাছাকাছি থাকো আর তোমার স্পেশাল নজর টিকা লাগিয়ে দাও, তাই দেখবে কেউ আর নজর দিতে পারবে না। আবিরের কথায় নীলা মাথা নিচু করে লাজুক হাসল। আবির নীলার থুতনি ধরে মুখটা একটু উপরে তুলে নীলার ঠোঁটের দিকে ঝুঁকতেই নীলা হঠাৎ চোখ বড় বড় করে বলল, আরে জিজু। আবির চমকে গিয়ে নীলাকে ছেড়ে পেছনে তাকালো। পেছনে কাউকেই দেখতে পেল না আবির, আর নীলা এই সুযোগে দৌড় দিল। আবির বুঝতে পারল নীলা ওকে আবার বোকা বানিয়ে চলে গেছে। আবির অতি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা কোনো কথা? খালি আমার সাথেই কেন এমন হয়? এই জীবন রেখে কি লাভ? এর চেয়ে ভালো উঠিয়ে নাও এই পৃথিবী থেকে। না না, আমাকে না, ওই পাশের বাড়ির মকবুলের উঠাও। আমি তো শুধু মজা করছিলাম। বাই বাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আদিত্য নূরকে নিয়ে বিচের বালুতে এসে দাঁড়ালো। একটু পরেই আকাশ কমলা রঙের হয়ে এলো। চারিপাশ আবছা লাল লালিমায় ছড়িয়ে পড়ল। আদিত্য নূরের পিছনে দাঁড়িয়ে পেছন থেকে নূরের ডান হাতের নিচে হাত দিয়ে নূরের হাতটা সামনে উঁচু করে মেলে ধরল। তখনই সামনে বিশাল থালার মতো হলুদ সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো। নূরের মনে হচ্ছে সূর্যটা যেন ওর হাতের ওপরই নামছে। নূর বিস্মিত হয়ে গেল। এত সুন্দর একটা মুহূর্ত এর আগে কখনো হয়নি ওর। সত্যিই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ইটস বিয়ন্ড দ্য ওয়ার্ড। সন্ধ্যার পরে সবাই আবার রিসোর্টে ফিরে এলো। আয়াত রুমে ঢুকে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওর কানের দুল খুলতে লাগলো। বিহান বেডে বসে বলে উঠল, আমার টি শার্টের ট্রাউজার কোথায় রেখেছো? একটু বের করে দাও তো। আয়াত কোনো কথা না বলে চুপচাপ লাগেজ খুলে বিহানের কাপড় চোপড় বের করে এনে বিহানের সামনে বেডের ওপর রেখে দিল। তারপর আবার গিয়ে নিজের কাজ করতে লাগলো। বিহান হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, আজকের দিনটা সত্যি অনেক ভালো ছিল, তাই না? অনেকদিন পর এত মজা করলাম। আয়াত আয়নার সামনে নিজের কাজ করতে করতে ছোট্ট করে বলল। বিহান আরো কিছু টুকটাক বলল, তবে আয়াত শুধু হু হু করে যাচ্ছে। বিহান এবার ব্যাপারটা খেয়াল করলো। বিহান ভুরু কুচকে বলল, কি হয়েছে তোমার? কথা না বলে শুধু হুম হুম করছো কেন? আয়াত লাগেজ থেকে নিজের কাপড় চোপড় বের করতে করতে ছোট্ট করে বলল, কিছুই হয়নি। আয়াত ওর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই বিহান ওর হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে হইছে কি? আমতে মুখ লটকাই আসো খেলা। আয়াত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কি আবার হবে? কিছুই হয়নি, ছাড়ুন, ফ্রেশ হব। বিহান এবার আরো শক্ত করে ধরে বলল, সত্যি কথা না বললে ছাড়া পাচ্ছ না তুমি। আরে বাবা, না বলে জানবো কি করে কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, ছাড়ুন আমাকে। দেখো, এখন কিন্তু রাগ বাড়াচ্ছ আমার। আর এভাবে রাগ করার কারণটা কি সেটাই বুঝতে পারছি না আমি। সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি হয়ে গেল তোমার? এমন বিহেভ করছো কেন? আয়াত এবার একটু তাচ্ছিল্যের সুরে বলল, ও, তাহলে এখন আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি? তাই তো তখন ফায়াকে ওভাবে নির্দ্বিধায় বলে দিলেন আমাকে নিয়ে যেতে। নিশ্চয়ই আর ভালো লাগছে না আমাকে? না লাগারই কথা। আপনি তো আর আমাকে জাননি, আমি তো আপনার ঘাড়ে ছুঁড়ে বসেছিলাম, তাই তো এখন কার থেকে নামাতে চাচ্ছেন? বিহান যেন তাজ্জব বনে গেল। ওই সামান্য মজার ব্যাপারটা এই মেয়ে এত সিরিয়াস বানিয়ে বসে আছে। আয়াতের কথাগুলো শুনে বিহান রাগে চোয়াল শক্ত করে বলল, আমি তো ভেবেছিলাম তুমি ম্যাচিওর আর বুদ্ধিমান হয়ে গেছো, কিন্তু তুমি যে এত বড় ডাম তা আমার জানা ছিল না। বিহানের কথায় আয়াত ছলো ছলো চোখে বিহানের দিকে তাকালে বিহান আরো রাগী কণ্ঠে বলল, খবরদার, এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এক ফোঁটা পানি নিচে পড়লে তোমার খবর আছে। ঠিকই তো বলেছি। তুমি ডাম্পলা হলে কি নিতান্ত সামান্য একটা মজার ব্যাপার নিয়ে কেউ এভাবে সিরিয়াস হয়ে বসে থাকে? আরে আমি আর আবি তো সারাদিনই যা বলি সব মজা করে বলি, তাই বলে কি ওসব ধরে বসে থাকবে তুমি?
এতটুকু কমন সেন্স নেই তোমার? আবার গাধীর মতো কি সব আবল তাবল বলে যাচ্ছে। আর কখনো সব ফালতু কথা বললে দেবো এক চড় মেরে। আয়াত অভিমানী সুরে বলল। হ্যাঁ, মারুন না, এখন এটাই বাদাচ্ছে, এটাও করুন। বিহান মুচকি হেসে বলল। বুঝেছি, বউটার বোধহয় আদর একটু কম হয়ে গেছে, তাই এমন করছে। ব্যাপার না, এক্ষুনি পুষিয়ে দিচ্ছি। কথাটা বলে বিহান আয়াতকে পাজা কোলে তুলে নিল, আর আয়াত লাজুক হেসে বিহানের বুকে মুখ লুকালো। নূর রুমে এসে কাপড় চোপড় বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলেই আয়াত ওর হাত ধরে বলল, এখন চেঞ্জ করার দরকার নেই, আমরা আবার বের হব। নূর ভ্রু কুচকে বলল, এখন আবার কোথায় যাব? দেখো, সারাদিন ঘুরে ঘুরে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আর কোথাও যেতে পারবো না। আদিত্য একটু আদুরে কণ্ঠে বলল, একবার চলো না আমার সাথে, দেখবে তোমার সব টায়ার্ডনেস মুহূর্তে ছুমন্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? দ্যাটস আ সারপ্রাইজ, আগে চলো তারপর দেখতে পাবে। নূর মুচকি হেসে বলল, ঠিক আছে চলো। আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে আদিত্য ওর বুক করা গাড়িতে ও নূরকে নিয়ে এসে বসলো। ড্রাইভারকে লোকেশন বলতেই ড্রাইভার গাড়ি চালু করলো। অনেকক্ষণ পর গাড়ি তার জায়গা মতো এসে পৌঁছলো। গাড়ি থামতেই আদিত্য নূরের চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। নূর একটু অবাক হয়ে বলল, এসব কি? আদিত্য দুষ্টুমি করে বলল, কিডন্যাপ। আমি তোমাকে কিডন্যাপ করছি। নূর হালকা হাসল। কাপড় বাঁধা শেষে আদিত্য গাড়ি থেকে নেমে নূরের হাত ধরে ওকে ধীরে ধীরে নামালো। তারপর ওর দুই কাঁধ ধরে আস্তে আস্তে ওকে সামনের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আদিত্য থেমে গিয়ে নূরের কানের কাছে ঝুঁকে বলল, আর ইউ রেডি? নূর মাথা ঝাঁকালো, মানে ও রেডি। আদিত্য এবার নূরের চোখের বাঁধন আস্তে করে খুলে দিল। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময় আর খুশিতে হাঁ করে দুই হাত মুখে চেপে ধরল নূর। ওরা বর্তমানে এখন শিপইয়ার্ড মানে জাহাজের ঘাটে আছে, আর নূরের সামনে একটা প্রাইভেট ছোট শিপ দেখতে পাচ্ছে, যেটা ফেরি লাইটস দিয়ে সুন্দর করে সাজানো। নূরের খুশিতে যেন কেঁদে দেওয়ার উপক্রম। নূর আদিত্যের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, এটা আমাদের জন্য? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ বলতে পারো, আজ রাতের জন্য এটা আমাদের। আদিত্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, লেটস গো মাই কুইন। নূর হাসি মুখে আদিত্যের হাতে হাত রাখল। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে জাহাজে উঠল। ওরা উঠতেই আদিত্যের প্ল্যান অনুযায়ী জাহাজটা চালু হয়ে গেল। জাহাজে শুধু ওরা দুজন, আর জাহাজ চালক ছাড়া আর কেউ নেই। জাহাজ চালক তার স্থানে বসে জাহাজ চালাচ্ছে, তাই আদিত্য আর নূর কি করবে না করবে সেটা তার চোখে পড়বে না। আদিত্য প্রথমে নূরকে জাহাজের কেবিনে নিয়ে এলো। কেবিনটাও অনেক সুন্দর, ছোটখাটো একটা বেডরুমের মতো। এখানে বেড সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই আছে। আদিত্য বেডের ওপর থেকে একটা প্যাকেট নিয়ে নূরের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, এটা পরে একটু পরে জাহাজের পেছন সাইডে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। নূর মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আদিত্য রুম থেকে বেরিয়ে গেল। 10 মিনিট পর নূর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো। জাহাজ এতক্ষণে কিনারা থেকে অনেক দূরে চলে এসেছে। রাতের খোলা আকাশের নিচে নীল সমুদ্রের পানির ওপরে জাহাজ চলছে। পানির মিষ্টি ঘ্রাণ আর শো শো আওয়াজে মুখরিত পরিবেশ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন একটা স্বর্গীয় করে তুলেছে। নূর মুগ্ধ মনে ধীরে ধীরে আদিত্যের বলা অনুযায়ী জাহাজের পিছনের দিকে এগুলো। পিছনের দিকে আসতেই নূর আরো অবাক হয়ে গেল। জাহাজের পিছন সাইডে অনেকখানি খোলা জায়গা, চারিদিকে গ্রিলের রেলিং করা। জায়গাটা ফুল দিয়ে ডেকোরেট করা। মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল, আর দুপাশে দুটো চেয়ার রাখা, সেগুলোও সাদা কাপড় দিয়ে ডেকোরেট করা। আর তার উপর কাচের বয়ামের ভেতর সুগন্ধি ক্যান্ডেল জ্বালানো। টেবিলের ওপর উঁচু ঢাকনা দিয়ে ঢাকা কিছু জিনিস আছে, হয়তো খাবার হবে। নূর এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখল গ্রিলের গা ঘেঁষে উল্টো হয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। এরই মাঝে আদিত্য চেঞ্জও করে নিয়েছে। আদিত্য পার্পেল কালারের কোট প্যান্ট পরেছে, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। অসম্ভব ড্যাশিং লাগছে আদিত্যকে। নূর শুধু হা করে তাকিয়ে আছে। নূর এবার আদিত্যের দৃষ্টি আকর্ষণ করতে একটু গলা খাকারি দিয়ে উঠল। তৎক্ষণাৎ আদিত্য পেছনে ফিরে তাকালো, আর তাকাতেই আদিত্যের হৃদস্পন্দন থমকে গেল। আদিত্যের আখি যুগল যেন নূরের রূপের ঝলকানিতে ঝলসে যাচ্ছে।
আদিত্যের দেওয়া এই ড্রেসে ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে নূরকে। আদিত্য নূরকে একটা ওয়েস্টার্ন গাউন দিয়েছে, গাঢ় লাল রঙের অফ শোল্ডার বডি ফিটিং গাউন, যার নিচের অংশে একপাশে কাটা। সেই কাটায় নূরের ফর্সা মোলায়েম পা দেখা যাচ্ছে, যেমনটা বলিউড বা হলিউডের নায়িকারা অ্যাওয়ার্ড শোয়ের রেড কার্পেটে পড়ে থাকে। আদিত্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার অপরূপ প্রিয়তমার দিকে। নূর একটু লাজুক হেসে আমতা আমতা করে বলল, এত কিছু কি উপলক্ষে? আজ তো বিশেষ কোনো দিনও না। নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এগিয়ে এসে বলল, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার কাছে বিশেষ দিন। তবে হ্যাঁ, আজকে আমি একটা বিশেষ কাজের জন্যই এই আয়োজন করেছি। নূর ভ্রু কুঁচকে বলল, কি কাজ? আজ আমি সেই আসল কাজটা করব যেটা তুমি একবার করতে বলেছিলে। তোমার ভাষ্য মতে এই আসল কাজটা না করলে নাকি বর্বও খেলা হয় না। তো আজকে আমি সেই আসল কাজটা করব, কারণ এখন তুমি সেই কাজটার মর্মার্থ ভালো করে বুঝতে পারবে। আদিত্যের কথার মর্ম বুঝতে পেরে নূর লাজুক হাসল। আদিত্য এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফুলের তোড়া নিয়ে এসে নূরের সামনে হাঁটু গেড়ে বসে নূরের দিকে তাকিয়ে বলল, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু ভালোবাসা নামক ছোট্ট একটা ওয়ার্ডে সীমাবদ্ধ হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি সেটাও বলবো না, কারণ অনেকেরও একটা সীমা আছে, আর আমার অনুভূতিগুলো সীমাহীন, যার কোনো অন্ত নেই। শুধু বলবো নিঃশ্বাসের প্রয়োজনে তোমাকে চাই, বেঁচে থাকার প্রয়োজনে তোমাকে চাই, তোমাকে চাই প্রতিটা মুহূর্তে। চোখ খুললে তোমাকে চাই, চোখ বন্ধ করলেও তোমাকে চাই। সুখে তোমাকে চাই, দুঃখে তোমাকে চাই। তোমার সাথে জীবনের সব কিছু শেয়ার করতে চাই। তোমার সাথে বুড়ো হতে চাই, মরণের সময়ও তোমার মুখটা দেখে মরতে চাই। তুমি আছো তো আমি আছি, তুমি ছাড়া আমি নিঃস্ব। আদিত্যের এমন হৃদয় নিংড়ানো আবেগপ্রবণ কথায় নূরের চোখে আনন্দ অশ্রু চলে এলো। নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে। ছোটবেলায় শুধু ফেয়ারি টেলের গল্প শুনতো ও, তবে আজ নিজের জীবনটাই যেন ফেয়ারি টেল হয়ে গেছে। নূর ভাষা হারিয়ে ফেলছে, তবুও নিজেকে একটু সামলে নিয়ে মুচকি হেসে বলল, যাই হোক, আসল কাজটা তো তুমি করলেই না। আদিত্য হালকা হেসে বলল, ওকে মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইউর উইশ। সো মিসেস আদিত্য, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নূর এবার আদিত্যের সামনে হাঁটু গেড়ে বসে আদিত্যের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে বলল,